এবার আমাদের আলোচনার বিষয় তড়িৎ বীক্ষণ যন্ত্র। তো আসল শব্দটাকে বিশ্লেষণ করি। তড়িৎ বীক্ষণ যন্ত্র, আসলে শব্দটা না, শব্দগুলো তিনটা শব্দ আছে এখানে। তড়িৎ বীক্ষণ যন্ত্র। তো তড়িৎ কি আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি। তড়িৎ কি, বীক্ষণও জানি আমরা, কেননা আলোর অধ্যায় তো পড়েছি আমরা, তাই না? কাজে বীক্ষণ নিয়েও কথা হয়েছে। বীক্ষণ মানে দেখা, বীক্ষণ শব্দের অর্থ হচ্ছে দেখা। তড়িৎ বীক্ষণ মানে তড়িৎ দেখা। আর যন্ত্র তো যন্ত্র আমরা বুঝি, চিনি। যন্ত্র কি? যন্ত্র হচ্ছে যন্ত্রই যন্ত্র। এটার আর পরিচিতির দরকার পড়ে না, আমরা চিনি যন্ত্র কি, রাইট? তাহলে তড়িৎ বীক্ষণ মানে তড়িৎ দেখা যন্ত্র। তার মানে যে যন্ত্র দিয়ে তড়িৎ দেখা যায়। আচ্ছা, তড়িৎ কি দেখা যায়? তড়িৎ কিন্তু দেখা যায় না, অথচ এটার অর্থ দাঁড়ায় তড়িৎ দেখার যন্ত্র। তার মানে তড়িৎ এমনিতে দেখা যায় না, কিন্তু এই যন্ত্র দিয়ে তড়িৎ দেখা যায়। ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়। আসলে এই যন্ত্র দিয়ে তড়িৎ দেখাও যায় না, কিন্তু অর্থটা এমন দাঁড়ায় যে এই যন্ত্র দিয়ে তড়িৎ দেখা যায়, তাই না? অর্থটা এরকম দাঁড়ায়। আসলে বিষয়টা কি? কোন বস্তুতে তড়িৎ আছে কিনা, অর্থাৎ তড়িতের অস্তিত্ব বোঝা যায় এই যন্ত্র দিয়ে। তড়িৎ আছে কিনা, এই বস্তুটাতে তড়িৎ আছে কিনা, তার মানে এই বস্তুটা আহিত কিনা। এই বস্তুটা আহিত কিনা, প্রথম হচ্ছে এটা যে এটা আহিত কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আহিত যদি হয়েও থাকে, ধনাত্মক আধানে আহিত নাকি ঋণাত্মক আধানে আহিত, সেটা। এই দুটি প্রশ্নের উত্তর পাওয়া যায় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রই হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। এবার সংজ্ঞায়িত করা যাক তাহলে তড়িৎ বীক্ষণ যন্ত্রকে। যে যন্ত্রের সাহায্যে কোন বস্তুতে তড়িতের উপস্থিতি, তড়িতের অস্তিত্ব এবং প্রকৃতি মানে কি, সেটা ধনাত্মক না ঋণাত্মক? প্রকৃতি। তাহলে যে যন্ত্রের সাহায্যে কোন বস্তুতে তড়িতের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎ বীক্ষণ যন্ত্র বলে। তড়িৎ বীক্ষণ যন্ত্রের পরিচিতি আমার মনে হয় তোমরা পেয়ে গেছো, সংজ্ঞাগত পরিচিত পেয়েছ, কিন্তু আসলে যন্ত্রটাই তো জানা দরকার, যে যন্ত্রটা কেমন, কি কি আছে এই যন্ত্রের ভিতরে, সেটাও তো আমাদের জানা দরকার, তাই না? আর কিভাবে আমরা এই তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে কোন বস্তুতে আধানের অস্তিত্ব পেতে পারি, জানতে পারি, বা আধানের প্রকৃতি বা কিভাবে আমরা এই যন্ত্র ব্যবহার করে জানবো, সেটাও তো জানা দরকার। শুধু সংজ্ঞাগতভাবে বুঝতে পেরেছি তড়িৎ বীক্ষণ যন্ত্র কি, কাকে বলে, রাইট? চলো এবার আমরা তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাথে ভালো করে পরিচিত হই, অর্থাৎ এই যন্ত্রটা কিভাবে তৈরি করা হয়েছে, এর ভিতরে কি কি আছে সেটা আমরা জানি, কিভাবে কি কি বিষয়ে সেট করা হয়েছে আধানের অস্তিত্ব আর প্রকৃতি পাওয়ার জন্য কোন বস্তুতে। এজন্য আমাদের তড়িৎ বীক্ষণ যন্ত্রের গঠন জানা দরকার, স্ট্রাকচার। আসলে এই যন্ত্রে একটা কাচের বয়ম থাকে বা মগ বা জার, আমরা যে বাংলায় বলি, যাই হোক একটা কাচের জার এরকম। ধরো এটা অনেক চমৎকার একটা কাচের জার, মনে করো, চমৎকার না হলেও মনে করে নাও যে এটা চমৎকার একটা কাচের জার, রাইট? আর এই কাচের জারে একটা মুখে একটা সিপি লাগানো থাকবে, অবশ্যই একটা অপরিবাহী পদার্থের তৈরি সিপি। এই যে আমি বলেছি অপরিবাহী পদার্থ, তার মানে কি, যে পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, তাই হচ্ছে অপরিবাহী পদার্থ। এই জারটা একটা অপরিবাহী পদার্থের তৈরি সিপি দ্বারা বন্ধ থাকবে। আর একটা সুপরিবাহী দণ্ড নিব আমরা, একটা সুপরিবাহী দণ্ড। সুপরিবাহী দণ্ড তার মানে যে দণ্ডের ভিতর দিয়ে খুব সহজেই তড়িৎ চলাচল করতে পারে, সেটা হলো সুপরিবাহী দণ্ড। তার মানে এই দণ্ডের ভিতর দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে। এই দণ্ডটার এক প্রান্তে আমরা আয়তাকার দুটি পাত ব্যবহার করব, স্বর্ণের পাতলা পাত। স্বর্ণের পাতলা পাত, তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে স্বর্ণের পাত নিব,
একটা যন্ত্র বানাইতে? তো তড়িৎ দেখবো, জানবো, একটু খরচ করবো না? আসলে এখানে স্বর্ণের পাত না নিয়ে তুমি যদি অন্য কোনো সুপরিবাহী পদার্থের পাত ব্যবহার করো, পাতলা পাত, তাহলেও হবে। তো স্বর্ণের পাত নেওয়ার মূল লক্ষ্য হলো এইটা অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করবে না সহজে। এর ভিতরে জলীয় বাষ্প থাকে, বাতাস থাকে, তাই না? যাতে তার সাথে সহজে বিক্রিয়া না করে। তোমরা জানো স্বর্ণ নিষ্ক্রিয় ধাতু, রাইট? এর জন্য স্বর্ণের পাত নেওয়া হয় মূলত। আর তড়িৎ বীক্ষণ যন্ত্রে এই স্বর্ণের পাত ব্যবহার করা হয় বলেই তড়িৎ বীক্ষণ যন্ত্রকে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র বলা হয়। তবে আমি বলেছি এই পাত দুটি স্বর্ণের তৈরি না হয়ে অন্য কোনো পদার্থের হলেও হবে। বিষয় ক্লিয়ার? আচ্ছা, তো আয়তাকার দুটি স্বর্ণের আয়তাকার দুটি পাত আমি এভাবে দেখাই। ধরো এটা একটা আয়তাকার পাত, আর এটা আর একটা আয়তাকার পাত। ব্যাস, দুইটা স্বর্ণের পাত এভাবে আছে। আসলে স্বাভাবিক অবস্থায় পাত দুটো পরস্পর থেকে দূরে থাকবে না, এক জায়গায় থাকবে, রাইট? আচ্ছা, এবার এই পাত সহ এই দণ্ডটাকে এই সিপির ভিতর দিয়ে প্রবেশ করাবো। ধরো সিপিটা এই জায়গায় আছে, এই জায়গায় আছে না, এই জায়গায় রাখার আগেই কিন্তু আমরা এই কাজটা করব। এই দণ্ডটার এই প্রান্ত এই সিপির ভিতর দিয়ে প্রবেশ করে এবার দণ্ড সহ সিপিটাকে জারে প্রবেশ করাবো, জারের মুখে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তার মানে বিষয়টা এরকম, দণ্ডটার এই যে আয়তাকার পাত সহ যে প্রান্তটা সেটা থাকবে এই জায়গায় এমন, রাইট? আর অপর প্রান্ত এরকম। আর এই অপর প্রান্তে আমাদের কি করব, একটা সুপরিবাহী পদার্থের একটা গোলক অথবা প্লেট, থালার মতো একটা চাকতি আমরা ব্যবহার করব এই প্রান্তে, রাইট? আর এই যন্ত্রটার ভিতরে পানিগ্রাহী পদার্থ ব্যবহার করা হয়। ধরো এখানে একটা পাত্রে কিছু পানিগ্রাহী পদার্থ নিব আমরা, ক্যালসিয়াম ক্লোরাইড অথবা অন্য কোনো পানিগ্রাহী পদার্থ। কেন নিব? কারণ এই পাত্রের ভিতরে যে জলীয় বাষ্প আছে তা যেন শোষণ করে নিতে পারে, পাত্রে যেন কোনো জলীয় বাষ্প না থাকে। কেননা এই ধাতব দণ্ড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে মরিচা ফেলতে পারে। এজন্যই কিন্তু আমরা এই পানিগ্রাহী পদার্থের নিব এখানে ভিতরে। আর এই পাত্রের সেন্সিটিভিটি বাড়ানোর জন্য, সুবিধিটা বাড়ানোর জন্য দুই প্রান্তে এরকম টিনের পাত ব্যবহার করা হয়। দুই প্রান্তে, এ প্রান্তে একটা আর এ প্রান্তে আরেকটা। এই হচ্ছে আমাদের তড়িৎ বীক্ষণ যন্ত্রের গঠন, মোটামুটি গঠন খুব সহজ। তড়িৎ বীক্ষণ যন্ত্রের গঠন তুমি ঠিক এভাবে ধারাবাহিকভাবে তোমার বাংলায়, তোমার ভাষায় বললেই এনাফ, নিশ্চয়ই বলতে পারবে। এই হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্রের গঠন। এখন এই তড়িৎ বীক্ষণ যন্ত্রকে আমরা কিভাবে আহিত করতে পারি? তড়িৎ বীক্ষণ যন্ত্রকে আমরা ইচ্ছে করলেই ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে পারি। তো আমরা জানবো যে তড়িৎ বীক্ষণ যন্ত্রকে কিভাবে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা যায়। কেননা তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে অন্য কোনো বস্তুর ভিতরে আধান আছে কিনা, মানে আধানের অস্তিত্ব প্রকৃতি নির্ণয় করতে হলে তড়িৎ বীক্ষণ যন্ত্রকে আহিত করার প্রয়োজন হতে পারে। এজন্য আমাদের প্রথম জানতে হবে তড়িৎ বীক্ষণ যন্ত্রকে কিভাবে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা যায়। তো এটা আমরা কিভাবে করতে পারি? তড়িৎ বীক্ষণ যন্ত্রকে কিভাবে আমরা ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে পারি, এবার আমাদের আলোচ্য বিষয় এটাই। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই তড়িৎ বীক্ষণ যন্ত্রকে আমরা কিভাবে আহিত করতে পারি। এখন আহিত করা মানে তুমি কিভাবে ধনাত্মক আধানে আহিত করতে পারো সেটাও বলতে পারো, আবার যদি ঋণাত্মক আধানে আহিত করার প্রয়োজন পড়ে সেটাও তুমি চিন্তা করতে পারো। আসলে আমরা ধনাত্মক আধানে আহিত করতেও পারবো, আবার ঋণাত্মক আধানে আহিত করার প্রয়োজন পড়লে ঋণাত্মক আধানে আহিতও করতে পারবো। তো কিভাবে আমরা তড়িৎ বীক্ষণ যন্ত্রকে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে পারি? দেখো, আমরা তো জানি যে কাঁচ দণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষলে কাঁচ দণ্ড ধনাত্মক আধানে আহিত হয়,
কাজদণ্ড ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানে আহিত হয়। এরকম একটি কাজদণ্ড অর্থাৎ ধনাত্মক আধানে আহিত কাজদণ্ড। ধরো আমার এই লাল রঙের পেনটি ধনাত্মক আধানে আহিত কাজদণ্ড, এটা ধনাত্মক আধানে আহিত করেছি কিভাবে? রেশমি কাপড় দিয়ে ঘষে, তোমরা এটা জানো। এবার এই কাজদণ্ডটাকে তড়িৎবীক্ষণ যন্ত্রের এই চাকতিতে স্পর্শ করাবো। তো এটা যেহেতু ধনাত্মক আধানে আহিত, কাজেই কাজদণ্ডের এই যে দণ্ড, এই দণ্ড, এই যে সুপরিবাহী ধাতব পাত দণ্ড চাকতি থেকে ইলেকট্রনগুলো এই কাজদণ্ডে চলে যাবে, রাইট? কাজদণ্ড ধনাত্মক আধানে আহিত, ফলে ইলেকট্রনগুলো কিন্তু চলে যাবে। ফলে এই পাত্রে অর্থাৎ এই দণ্ড সহ এই দুই পাতে কি হবে? ইলেকট্রনের ঘাটতি হবে, ইলেকট্রন কমে যাবে। তার মানে কি? প্রোটন বেড়ে যাবে। তাহলে এই দুটি পাতেই কিন্তু ধনাত্মক আধানে আহিত হবে, ঠিক কি না? দুটি পাতই ধনাত্মক আধানে আহিত হবে, তার মানে কি? সমধর্মী আধানে আহিত হবে। ধনাত্মক দুটি পাতই ধনাত্মক সমধর্মী আধানে আহিত হবে। ফলে পাত দুটো কি হবে? সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, ফলে পাত দুটি বিস্ফারিত হবে, অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যাবে, ফাঁক হয়ে যাবে। এবার আমরা এই কাচদণ্ডটাকে চাকতি থেকে সরিয়ে নেব। তাতে যদি এই পাত দ্বয়ের দূরত্ব অপরিবর্তিত থাকে, তাহলেই বোঝা যাবে এই তড়িৎবীক্ষণ যন্ত্রটি কি হলো? ধনাত্মক আধানে আহিত হলো। বোঝা গেল? এভাবে আমরা তড়িৎবীক্ষণ যন্ত্রকে ধনাত্মক আধানে আহিত করতে পারি। একই প্রক্রিয়ায় আমরা ইমোনাইট দণ্ডের সাহায্যে তড়িৎবীক্ষণ যন্ত্রকে ঋণাত্মক আধানে আহিত করতে পারবো। সুতরাং আমরা যেটা জানলাম যে তড়িৎবীক্ষণ যন্ত্রকে ইচ্ছে করলেই আমি ধনাত্মক আধানে আহিত করতে পারি বা ঋণাত্মক আধানে আহিত করতে পারি। ওকে, আমাদের তাহলে এই টপিকটা কি ছিল, এই বিষয়টা কি ছিল, কথা বলার এই বিষয়টা ছিল তড়িৎবীক্ষণ যন্ত্রকে কিভাবে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা যায়। এই কথাটা ভাগ হয়েও আসতে পারে, তড়িৎবীক্ষণ যন্ত্রকে কিভাবে ধনাত্মক আধানে আহিত করা যায় একটা ভাগ। আবার এমন করেও আসতে পারে তড়িৎবীক্ষণ যন্ত্রকে কিভাবে ঋণাত্মক আধানে আহিত করা যায়, ধনাত্মক মানে পাট করেও কিন্তু আসতে পারে। নিশ্চয়ই তোমরা পারবে।